মাশরাফি ভাই যতদিন ছিলেন ততদিন পর্যন্ত নতুন বোলারে উঠতে দেন নাই। আর ওই ব্রেনলেস ব্যাটিং করলে পরে টপ অর্ডার থেকে সেঞ্চুরি হলেও লাভ হতো না। এই কথাটাই সাকিব ভাই বলছিলেন 2023 সালে। আপনারা সাকিব ভাইরে গালিগালাজ করছেন। আমাদের বাংলাদেশের দেশপ্রেমের অভাব আছে। কোচ আর ক্যাপ্টেন ভয় থাকে কে গিয়ে বলবে 181টা ডট বল খেলেছে বাংলাদেশ। এই 181টা ডট বলের মধ্যে যদি 80টা সিঙ্গেল হতো, রান কিন্তু 300। বিজয় কেপ থেকে আমি প্রত্যহ কাব্য স্বাগত জানাচ্ছি আপনাদের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও বাংলাদেশের হার হতাশ করেছে সমর্থকদের, হতাশ করেছে ভক্তদের, হতাশ করেছেন শান্ত মুশফিকরাও। বাংলাদেশের সমস্যার জায়গা, সমাধান কি, তা নিয়ে কথা বলবো আবিদ হোসেন স্বামীর সাথে। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রত্যাশিতভাবেই হেরেছে বাংলাদেশ। অবশ্যই এখানে ব্যাটিং কলাপসের জন্য এই ম্যাচও দায়ী। তবুও এক পর্যায়ে বোলিং দেখে কি মনে হয়েছে কিনা, যদি 270 থেকে 80 রান বাংলাদেশ করতো তবে একটা সম্ভাবনার জায়গা ছিল কিনা। এটা তো একটা জাতীয় সমস্যা, এটা তো প্রতিদিনের সমস্যা যে প্রতিদিনই যখন ইনিশিয়ালি বাংলাদেশের বোলাররা একটা ব্রেক থ্রু দেন তখনই মনে হয় যে একটা আশার সঞ্চার জাগে, কিন্তু পরবর্তী সময় একটা পার্টনারশিপ ক্রিয়েট হয়, তখন ক্যাচ ড্রপ হয়, রান আউট মিস হয়। আফটার দ্যাট দিন শেষে ম্যাচটা বাংলাদেশ হেরেছে এবং তখন সে 20-30-40 রানের আক্ষেপটা হয়। দেখেন এই যে 20-30-40 রানের আক্ষেপটা যে হয়, এর কৃতিত্বটা দিতে হবে বোলারদের। কারণ এই রানের পুঁজি নিয়েও বোলাররা যে এফোর্টটা দেন, বোলাররা যে ফাইটটা করেন, সেই ফাইটটাই আমার কাছে মনে হয় যে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। এবং ওইটাই একমাত্র বাংলাদেশের ক্রিকেটার এখনকার যদি অর্জন বলেন, সেটাই অর্জন যে বাংলাদেশের বোলারদেরকে সবাই সমীহ করছে। বাংলাদেশের বোলারদেরকে সবাই সমীহ করছে, কমেন্টেটর থেকে শুরু করে সবাই আফসোস করেন বাংলাদেশের বোলারদের জন্য যে তারা যদি আরেকটু পুঁজি পেতেন তাহলে তারা তাদের বেস্ট পসিবল এফোর্টটা দিতে পারতেন। সো বাংলাদেশের ওয়ানডে বোলিং কম্বিনেশনটাই অবশ্যই তো আমরা তো 6 বোলার নিয়ে খেলি না, আমরা 4.5 বোলার নিয়ে খেলি। তারপরও এর মধ্যে তাসকিন বা নাহিদ রানারা যে এফোর্ট দেন, লাস্ট দিন নিউজিল্যান্ডের সঙ্গে মুস্তাফিজ যেরকম বোলিং করেছেন ওই উইকেটে, এটা আমাদের সবার জন্য একটা সারপ্রাইজিং জায়গা ছিল। বোলারদেরকে সাধুবাদ জানাতেই হয়। এই রানে আসলে এর বেশি কিছু আর করা সম্ভব না মডার্ন ডে ক্রিকেটে। যদি করে সেটা তাহলে ওই দিনের একটা অতিমানবীয় পারফরমেন্স অথবা অপোনেন্ট টিমের বাংলাদেশ টাইপ অফ ব্যাটিং। আদারওয়াইজ বেসিক ক্রিকেটে, নর্মাল ক্রিকেটে এই রানে এর চাইতে বেশি কিছু করা সম্ভব না। এই রানে বেশি কিছু করা সম্ভব না বলছিলেন। একদিন আমাদের দেখলাম যে টপ অর্ডার কলাপস করেছে, দ্বিতীয় দিন আমাদের দেখলাম টপ অর্ডার থেকে মোটামুটি অনেক দিন পর কিন্তু একটা ভালো শুরু এসেছিল, ক্যারি করতে পারেনি। আসলে সব জায়গায় একদিন ভালো করলে, টপ অর্ডার খারাপ খেলে, মিডল অর্ডার খারাপ খেলে, সব মিলিয়ে কম্বিনেশনে একটা ভালো ম্যাচ বা ভালো একটা ইনিংস বাংলাদেশের থেকে আসা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। মূলত কারণটা কি, পেছনে কারণটা আপনার কাছে কি মনে হয়? ওয়ানডে কম্বিনেশনটা আসলে দাঁড়াবে কিভাবে? গেল 2-2.5 মাস আমরা কোন কম্বিনেশনে ছিলাম? আমরা ছিলাম টি-20-র কম্বিনেশনে। আমরা বিপিএল খেলেছি, তার আগে এনসিএল টি-20 খেলেছি, দুইটাই টি-20 ফরম্যাটের। এখন আমাদের ক্রিকেট বোর্ডকে ওই চিন্তাটা করেছিল যে সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, সো চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রিপারেশনটা, আদর্শ প্রিপারেশনটা কি হতে হবে? হ্যাঁ, বিপিএল তো একটা হবে বা হতে হবে, সেটা আমরা সবাই জানি। বিপিএল এর একটা ব্র্যান্ড ইমেজের জায়গা থাকে, ব্রডকাস্টারদের সঙ্গে একটা নেগোসিয়েশনের জায়গা থাকে। তাইলে বিপিএল এর দল কমায়ে আমরা সেই জায়গাটায় আরো 10 দিন আগে বিপিএলটা শেষ করতে পারতাম। আরো 10 দিন আগে বিপিএলটা শেষ করলে আমরা ওয়ানডে একটা দরকার হলে বাংলাদেশ গ্রিন, রেড, ব্লু, ইয়েলো করে নিজেদের মতো একটা ওয়ানডে সিরিজ খেলতে পারতাম, অথবা নেপাল বা জিম্বাবুয়েকে ডেকে নিয়ে এসে একটা ওয়ানডে সিরিজ, অন্তত ওয়ানডে কম্বিনেশনটা আমরা দাঁড় করাতে পারতাম। সেই ওয়ানডে কম্বিনেশনকে আমরা দাঁড় করাতে পেরেছি। খেয়াল করে দেখেন, কালকে 181টা ডট বল হয়েছে। 181টা ডট বল মানে অলমোস্ট 30 ওভারে ডট বল হয়েছে। আপনি আসলে ব্যাটিং করেছেন 20 ওভার। তো এই যে 181টা ডট বল হয়েছে, তার পেছনে কারণটা কি? তার পেছনে কারণটা হচ্ছে আপনি ওয়ানডে ব্যাটিং সেটআপের মধ্যে নাই। আপনি খেলে এসেছেন টি-20, যেই টি-20তে আসলে হয় মারতে হবে না হয় ধরতে হবে, তাই তো ব্যাপারটা। হয় ডিফেন্স করবে না হয় মারবে। ওয়ানডেতে কি করতে হয়? স্ট্রাইক রোটেশন করতে হয়। এই যে স্ট্রাইক রোটেশনের জায়গাটা, গেল 3 মাসে কি আমরা এই টাচে ছিলাম? এই টাচে তো ছিলাম না। আমরা ইমিডিয়েটলি বিপিএলটা খেলেছি, সেই বিপিএল হয় মারতে হয়েছে না হয় ধরতে হয়েছে। সো প্রবলেমটা তো আসলে ওই জায়গাটাতে যে গেল 2-2.5 মাস আমরা ওয়ানডে ক্রিকেটের সেটআপে ছিলাম না, ওয়ানডে ক্রিকেটের ওই মনস্তাত্ত্বিক জায়গাটায় ছিলাম না। ধরেন যে ওয়ানডে ক্রিকেটে কি করতে হয়? স্ট্রাইক রোটেশনটা আপনি একটু চিন্তা করেন। 181টা ডট বল খেলেছে বাংলাদেশ। এই 181টা ডট বলের মধ্যে যদি 80টা সিঙ্গেল হতো, রান কিন্তু 300। আপনি ক্যালকুলেশনটা এইভাবে করেন। ব্রেসওয়েল একাই 42টা ডট বল দিয়েছেন। এখন আপনি হয় ব্রেসওয়েলকে মারতে গেছেন, মারতে গিয়ে এক্সিকিউট হয়নি, আউট হয়েছেন, আর না হয় ডট বল খেলেছেন। ইন বিটুইন সিঙ্গেলস তো কেউ বের করতে পারেন নাই। সো প্রবলেমটা ওই জায়গাটায় আমি বলবো যে লাস্ট 3 মাসের এই চ্যাম্পিয়ন্স ট্রফিকে নিয়ে কোনো প্রিপারেশনের জায়গা ছিল না। আমরা দেখেছি
সৌম্য সরকারকে নিয়ে একটা কথা ছিল, সৌম্য সরকার একাদশে ছিলেন না, ধারণা করা হচ্ছিল ইনজুরির কারণে, বা পরবর্তীতে কিন্তু তিনি ফিল্ডিং এ এসেছেন। রাওয়ালপিন্ডির উইকেটে সৌম্যর মতো ব্যাটসম্যানের কি আসলে দরকার ছিল কিনা, কি মনে করেন? দেখেন, আমাদের দেশে যেটা হয়, যখন যে দলের বাইরে থাকে আমাদের কাছে মনে হয় সে থাকলে মনে হয় আমরা ম্যাচ জিতে যেতাম। আসলে কেউ থাকলেই ম্যাচ জিততাম না। এরকম ব্রেনলেস ব্যাটিং করলে, ধরেন সৌম্য সরকার টপ অর্ডার থেকে একটা সেঞ্চুরিও করলেন, মিডল অর্ডারে ব্যাটসম্যানরা ব্রেনলেস ব্যাটিংই করতেন, আর ওই ব্রেনলেস ব্যাটিং করলে পরে টপ অর্ডার থেকে সেঞ্চুরি হলেও লাভ হতো না। এখন ফ্যাক্টের জায়গাটা আমি বলি, সৌম্যকে আসলে তো এটা বাদে না, এটা হচ্ছে টিম কম্বিনেশন সাজাতে বাংলাদেশ পারে নাই। এই ম্যাচের আগেই কিন্তু কথা হচ্ছিল মাহমুদুল্লাহ রিয়াদ সর্বশেষ 5 ওয়ানডেতে অতিমানবীয় ব্যাটিং করেছেন। সো তিনি যখন ফিট হয়ে আসবেন তাকে জায়গা দিতে হবে। এখন তাকে জায়গা দিতে হলে কি করতে হবে? তাকে জায়গা দিতে হলে আলটিমেটলি হয় মুশফিকুর রহিমকে ড্রপ করতে হবে, না হয় সৌম্য সরকারকে ড্রপ করতে হবে। এটা কম্বিনেশনের জন্য, এটা এমন না যে খারাপ খেলার জন্য, কম্বিনেশনের জন্য। এখন মুশফিকুর রহিমকে ড্রপ করা যায় নাই কেন? ধরেন আমি এখান থেকে বলছি, আমার চাইতেও তো অভিজ্ঞ কোচ মোহাম্মদ সালাউদ্দিন স্যার, তার চাইতে অভিজ্ঞ কোচ ফিল সিমন্স স্যার, তো তারা তো দে নো ইট বেটার যে কোন প্লেয়ারটা কোন শেপে আছে। মুশফিকুর রহিমকে ড্রপ করে নাই উইকেট কিপিং এর জন্য, উইকেট কিপিং এর জন্য মুশফিকুর রহিমকে ড্রপ করে নাই, কারণ 50 ওভারের ক্রিকেটে উইকেট কিপিং এর জায়গাটা আর বিকল্প অপশন আপনার এই জায়গাটা নেই। আপনি বলতে পারেন জাকের আলী অনিক আছে, আপনি বলতে পারেন যে শান্ত আছে, বাট এখন আপনি আপনার জায়গা থেকে থিওরিটিক্যালি বলতে পারেন 50 ওভারের ক্রিকেটে শান্তকে আপনি কিপিং করাবেন, 50 ওভারের ক্রিকেটে জাকের আলী অনিককে আপনি উইকেট কিপিং করাবেন। অনেক কি আসলে 50 ওভারের ক্রিকেটে কিপিং করার মতো শেপে আছে কিনা এটা তো টিম ম্যানেজমেন্ট ভালো জানে, তো তারা জানা দেখেই তারা জাকেরকে করায় নাই। একটা সিম্পল এক্সাম্পল দেই, ঋষভ পান্টের চাইতে তো আর লোকেশ রাহুল ভালো ব্যাটসম্যান না, কিন্তু 50 ওভার্স ক্রিকেটে ঋষভ পান্টকে ইন্ডিয়া খেলাচ্ছে না, খেলাচ্ছে লোকেশ রাহুলকে। কেন? বিকজ অফ উইকেট কিপিং। কারণ ঋষভ পান্ট একটা বড় ইনজুরি থেকে এসেছেন এবং তার 50 ওভার্স কিপিং করার মতো ওই জায়গাটা আছে কিনা, কনসেন্ট্রেশনটা রেখে, এই কারণে লোকেশ রাহুলকেই ব্যাটিংটাকে একটু স্যাক্রিফাইস করে কিপিং করানো হচ্ছে। সো ওই কারণে আসলে মুশফিককে কিপিং করানো, মানে আমার যদ্দূর ক্রিকেটীয় জ্ঞানে বিশ্বাস হয় যে জাকের আলী অনেকের উইকেট কিপিংটা 50 ওভার্স ক্রিকেটের জন্য ইন্টারন্যাশনাল সার্কিটে এখন অতটা প্রমিনেন্ট হয় নাই, এবং সেটা আমার মনে হওয়ার চাইতে আমার কাছে মনে হয় যে ফিল সিমন্স, আমি তো আর খেলাই নাই, মানে আমি তো ন্যাশনাল টিমের কোচিং প্যানেলের পার্ট না। সালাউদ্দিন স্যার বা ফিল সিমন স্যার তারাই তো কোচ, অনেক অভিজ্ঞ কোচ, মানে আমাদের বয়সও তত হয় না ফিল সিমন যতদিন ধরে কোচিং করান। সো তিনিও তো ব্যাপারটা ওইটাই রিয়েলাইজ করেছেন যে আপনি জাস্ট ইন্ডিয়ার এক্সাম্পলটা দেখেন, যে ইন্ডিয়া চাইলে ঋষভ পান্টকে খেলাতে পারে, ব্যাটসম্যান ঋষভ পান্টের তো তুলনা হয় না, বাট ইন্ডিয়া লোকেশ রাহুলকে খেলাচ্ছে বিকজ অফ উইকেট কিপিং। সো ফ্যাক্টর জায়গাটা আসলে ওইখানে। হ্যাঁ, রাওয়ালপিন্ডির মতো উইকেটের সৌম্য কুড হ্যাভ ডেলিভার বেটার, কিন্তু এই জায়গাটায় আসলে আপনার মানে কম্বিনেশন ওয়াইজ মুশফিককে, এখন আমার কথা হচ্ছে ভাই, মানে যাই হোক একটা প্লেয়ার তো কিছু ম্যাটার করে, একটা প্লেয়ার তো তুমি ম্যাটার করা উচিত না। ধরেন ইন্ডিয়া তো বলতে পারে ঋষভ পান্ট নাই, বলতে পারেন, এখন সেই যে ঋষভ পান্ট নাই সেটাকে পুষিয়ে দিচ্ছেন শুভমান গিল, সেটাকে পুষিয়ে দিচ্ছেন শ্রেয়াস আয়ার, সেটাকে পুষিয়ে দিচ্ছেন রোহিত শর্মা। এখন এক সৌম্য সরকার তো 200 রান করতো না একা, এক সৌম্য সরকার 250 রান করতো না, সৌম্য সরকার হয়তো একটা 50 করতো, বাট মিড অর্ডার থেকে তো ব্রেনলেস ব্যাটিং এ আসতো। বাংলাদেশ যখন জিতবে তখন জিততে হলে কোলাবোরেটিভ এফোর্টে ম্যাচ জিততে হবে। আপনার এখনো কেন ওইটা রিলাই করতে হয় যে সৌম্য সরকার থাকলে আমরা ম্যাচ জিততাম, সাকিব আল হাসান থাকলে আমরা ম্যাচ জিততাম? আপনি এখন পর্যন্ত কেন এইটা চিন্তা করতে পারেন না যে এই যে সাকিব আল হাসান না থাকাতে যে আমরা ম্যাচ জিততে পারি না, এটা কেন পারি না? ওই বিকল্পটা আমরা তৈরি করতে পারি নাই কেন? এখন ইন্ডিয়া তো বলতে পারে বুমরা নাই তাহলে আমরা খেলবো না ক্রিকেট, টেন্ডুলকার নাই আমরা কি ক্রিকেট খেলবো না? মানে ইন্ডিয়া যদি চিন্তা করতো যে জাসপ্রীত বুমরা নাই তাইলে আমাদের শক্তি খর্ব হয়ে গেছে, তাহলে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আসতো না। যেই জিজ্ঞেস করে খালি জিজ্ঞেস করে যে ভাই সাকিব নাই কেন, সাকিব থাকলে পরে এটা হইতো কিনা সেটা হইতো কিনা। ভাই কথা হচ্ছে কি যে বুমরাও তো না ইন্ডিয়া টিমে, ইন্ডিয়া ক্রিকেট থাইমা আছে, টেন্ডুলকারও না ইন্ডিয়া টিমে, ইন্ডিয়া ক্রিকেট থাইমা আছে, তা তো নাই। আসল জায়গাটা নক করা উচিত যে সাকিবের বিকল্প এত বছর আপনি ক্রিয়েট করতে পারেন নাই কেন? মানে আবারও ঘুরে ফিরে জায়গাটা আসলে ওই জায়গাটা। তো ওই যে ফ্যাক্টটা আপনি বলবেন যে সৌম্য থাকলে কি হইতো, কি হইতো ভাই বড় জোর, সৌম্য একটা 50 করতো, একটা সেঞ্চুরি না হয় করতো, মিডল অর্ডার তো ব্রেনলেস ব্যাটিং হইতো, স্পিন যখন আসতেছে তখন ব্রেনলেস ব্যাটিং হইতো। আমি আপনাকে স্ট্যাটিস্টিক্স বলি, এই গেল এক বছরে স্পিনের বিরুদ্ধে সবচাইতে কম স্ট্রাইক রেটের ব্যাটিং করেছে বাংলাদেশের মিডল অর্ডার, সেটা হচ্ছে 72.সামথিং। বাংলাদেশের চাইতে বেটার স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে জিম্বাবুয়ে 74.সামথিং। তার চাইতে বেটার স্ট্রাইক রেটে স্পিনের বিরুদ্ধে ব্যাটিং করেছে আয়ারল্যান্ড 76.সামথিং। তো আপনি তো কনসিস্টেন্টলি স্পিন খেলতেই পারেন না, কোয়ালিটি স্পিন গেল এক বছর 2 বছরের পরিসংখ্যান সেটাই বলছে। আমাদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে টপ উইকেট টেকার 2023 সালে পারভেজ রসুল, রঞ্জি ট্রফিতে সে মেইন টিমেও চান্স পায় না ইন্ডিয়াতে, কাশ্মীরের প্লেয়ার। 2022 সালেও পারভেজ রসুল সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার।
আমরা তো ডোমেস্টিক ক্রিকেটে প্রমাণ করছি আমরা স্পিন খেলতে পারি না। সো ফ্যাক্টের জায়গাটা এ থাকলে ওইটা হইতো, ও থাকলে ওইটা হইতো, ব্যাপারটা সেরকম না। কোলাবোরেটলি বাংলাদেশের ব্যাটিং স্ট্যান্ডার্ডটা এইখানে ফল করছে, সেটার পেছনে অনেক কারণ আছে। এই যে আপনি বলছিলেন যে মিডল অর্ডারের ব্যাটসম্যানদের যে কলাপস করার কথা, মিডল অর্ডারে আমরা দেখেছি মিরাজকে কিন্তু 4-এ খেলানো হয়েছে, গত ম্যাচে 3-এ নিয়ে আসা হয়েছে। মিরাজের লাস্ট 8টা ম্যাচ যদি আমরা দেখি 6 থেকে 7 বার তার ব্যাটিং পজিশন চেঞ্জ করা হয়েছে। এটা কি প্রভাব পড়ে কিনা, কতটা প্রভাব পড়ে ব্যাটিং এর ক্ষেত্রে? দেখেন, আমার কাছে মনে হয় যে এইগুলো মানে ওপেনার ব্যাটসম্যানদের ক্ষেত্রে প্রভাব ফেলে, মিডল অর্ডার ব্যাটসম্যানদের ক্ষেত্রে প্রভাব ফেলা উচিত না। আপনি যদি বলেন যে আমার প্রভাব ফেলে, আপনার ক্রিকেট খেলার দরকার নেই, এটা আমার কাছে মনে হয়, বা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার দরকার নেই। মানে ব্যাটিং অর্ডারের শাফলিং তো হইতেই পারে। একদিন লোকেশ রাহুল 4-এ ব্যাটিং করে, আরেকদিন 5-এ ব্যাটিং করে। হার্দিক পান্ডিয়া একদিন 5-এ ব্যাটিং করে, আরেকদিন 7-এ ব্যাটিং করে, তারা অ্যাডজাস্ট করে না। গ্লেন ম্যাক্সওয়েল সর্বশেষ ম্যাচটা যে অস্ট্রেলিয়ার সঙ্গে জিতলো, মানে ইংল্যান্ডের সঙ্গে জিতলেন, ম্যাক্সওয়েল তো 7-এ ব্যাটিং করছেন। এখন ম্যাক্সওয়েল যদি বলতেন যে আমি তো 7-এ ব্যাটিং করি না, আমি খেলবো না, তাহলে কি হইতো? বা তিনি যদি অজুহাত দিতেন যে আমি তো 5-এ ব্যাটিং করি, আমার 7-এ ব্যাটিং এ নামাইছে দেখে আমি পারফর্ম করতে পারিনি, অজুহাত খাটতো। ম্যাক্সওয়েল তো 7-এ নেমেও অ্যাডজাস্ট করছেন, 7-এ নেমে প্রথম বল থেকে চালায় খেলছেন। মানে এই অজুহাত দিলে আপনার ক্রিকেট খেলার দরকার না, আপনি গিয়ে কুতকুত খেলেন। টু বি ভেরি অনেস্ট ভাই, এই অজুহাত তো দেওয়ার কোনো কিছু নাই। এখন আপনি বলতে পারেন যে ব্যাটিং স্ট্যান্ডার্ড ফল করছে কেন, আমি আপনাকে ব্যাটিং স্ট্যান্ডার্ড ফল করার পেছনে কারণ বলি। আমাদের বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট ভালো কেন খেলতো? আমাদের ওয়ানডে ক্রিকেট ভালো খেলতো কারণ আমাদের যে ঢাকা প্রিমিয়ার লিগটা, সে ঢাকা প্রিমিয়ার লিগটা অনেক কম্পিটিটিভ হইতো। আমাদের সিনিয়র ক্রিকেটাররা যারা তাদের ক্যারিয়ারের পিকে ছিলেন, তারা তাদের ক্যারিয়ারটাকে ওইভাবে গুছাইতেই পারছেন, কারণ আমাদের ঢাকা প্রিমিয়ার লিগটা অনেক কম্পিটিটিভ হইতো। আপনি সর্বশেষ 3 বছর 4 বছর ঢাকা প্রিমিয়ার লিগ যদি চিন্তা করেন, কোনো কম্পিটিশন নেই। কেন কম্পিটিশন নেই? আমাদের প্রিমিয়ার লিগটা হয় রোজার সময়, পবিত্র মাহে রমজানের সময়। এখন মাহে রমজানে যখন প্রিমিয়ার লিগ হচ্ছে, রোজার সঙ্গে তো কোনো কম্প্রোমাইজ নাই, রোজা তো আমাদেরকে রাখতেই হবে, আমাদের প্লেয়াররাও রোজাই রাখেন। এখন যেটা হয়, কেউ রোজা রেখে খেলেন, কেউ আবার আগের দিন রোজা রেখে পরের দিন খেলছেন, তার বডি কিন্তু ডিহাইড্রেটেড। এবং আমাদের প্রিমিয়ার লিগে 1.5 মাসের ব্যবধানে এক একটা প্লেয়ারকে 12 থেকে 13টা ম্যাচ খেলতে হয় 1.5 মাসের ব্যবধানে, এবং রোজার সময় 17 রাউন্ড মোটামুটি হয়ে যায়, বা এরকম এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো আলটিমেটলি যেটা দেখা যায়, আমাদের প্রিমিয়ার লিগের লাস্ট 2-3 বছর ফিল্ডিং টিম কোনো এফোর্টই দেয় না, বল পাস দিয়ে চলে যায়, তারা ধরেও না। জাস্ট 50 ওভার ফিল্ডিং করবে, 40°C গরমের মধ্যে রোজা রেখে 50 ওভার জাস্ট শেষ করবে, এই কারণেই তারা থাকে। আপনি দেখবেন যে মৃত্যুঞ্জয় এসে স্পিন বল করে প্রিমিয়ার লিগে, ইবাদত এসে স্পিন বল করে। কেন স্পিন বল করে? কারণ আগের দিন রোজা রাখছে, পরের দিন বডি আর কাজ করতেছে না। এই প্রিমিয়ার লিগেই এই স্ট্যান্ডার্ডের মধ্যে নাইম শেখ 900 রান করে, বিজয় 1000 রান করে। আর আপনি আমি লাফাই যে এনামুল বিজয়ের কেন ন্যাশনাল টিমে নেওয়া হয় না। আমি কাউকে ছোট করতেছি না, 1000 রান করা অবশ্যই অনেক বড় ব্যাপার, কিন্তু স্ট্যান্ডার্ডটা হচ্ছে লাস্ট 4 বছরে বোলিং স্ট্যান্ডার্ড এরকম ফল করছে। প্রিমিয়ার লিগের বোলাররা আলটিমেটলি 50 ওভার কোনো মতে শেষ করতে পারলে বাঁচে। এরপরেই কিন্তু নাইম শেখকে আপনি যখন ইন্টারন্যাশনাল ক্রিকেটার নেন, তখন তিনি পারেন না। আপনি বলেন যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা এখানে যে আমাদের 4 বছর ধরে প্রিমিয়ার লিগটা হয় পবিত্র মাহে রমজানে, এবং রমজানে যখন প্রিমিয়ার লিগটা হয়, প্লেয়ারদের বডি ডিহাইড্রেটেড থাকে, প্লেয়ারদের বডি টায়ার্ড থাকে, ফিল্ডাররা বোলাররা তারা ওই বেস্ট এফোর্টটা দেয় না, চ্যালেঞ্জটা দিতে পারে না ব্যাটসম্যানদেরকে। সো ব্যাটসম্যান আরামে রান করে। ওই যে রানের ফেক কনফিডেন্সটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে যখন আসে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে তো যখন ধরেন বোলাররা বোলিং করতেছে, তারা তো আর ওই অবস্থায় না, তারা তো প্রপার ওয়েতেই। এখন হ্যাঁ, রোজার সময় তো ইন্টারন্যাশনাল ক্রিকেটে হয়, বাট 3 ম্যাচের ওয়ানডে সিরিজ হয়, অত বেশি প্রভাব পড়ে না। আপনার যখন এক মাসে আপনি 12-13টা ম্যাচ খেলতেছেন ওয়ানডে ফরম্যাটে, একদিন গ্যাপে গ্যাপে, এবং সেটা যেদিন গ্যাপ ডেতে সেদিন রোজা রাখতেছেন, পরের দিন ম্যাচ খেলতেছেন, আপনার বডি তো ডিহাইড্রেটেড। সো বোলাররা ওই সার্ভিসটা দিতে পারে না। ব্যাটসম্যানদের এই যে ফল ডাউনটা হয়েছে, সিনিয়র প্লেয়ারদের পিকটা চলে গেছে, আর ইয়াং প্লেয়ারদের ফল ডাউনটা হয়েছে স্ট্যান্ডার্ডে, বিকজ অফ প্রিমিয়ার লিগের স্ট্যান্ডার্ডটা ফল ডাউন করছে। দিস ইজ দ্য রিজন। লাস্টলি ভাই একটা তেতো প্রশ্ন জিজ্ঞেস করব। সিনিয়রদের কথা বলছিলেন, বাংলাদেশ ক্রিকেটের এই পর্যায়ে এই অবস্থায় এসে আপনার কি মনে হয় না মুশফিক রিয়াদদের অবসরে চলে যাওয়া উচিত? দেখেন, আপনি মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদের কথা বলছেন, কোয়েশ্চেনটা ওই জায়গায় আসতে পারে যে বিরাট কোহলি রোহিত শর্মা তো এখনো রিটায়ার করে নাই। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। বিরাট কোহলি ওই দিন যে সেঞ্চুরিটা করলেন, ওই সেঞ্চুরিটা কিন্তু স্ট্রাগলিং সেঞ্চুরি ছিল, শুরুর দিকে স্ট্রাগলিং ছিল। শুরুর দিকে বিরাট যখন কয়েকটা ডট বল কনসিড করতেছেন, বিরাটকে সাপোর্টটা কে দিয়েছেন? শুভমান গিল। ওই পাশে রান রেটের প্রেশারটা তিনি পড়তে দেন নাই। এরপর শুভমান গিল যখন আউট হইলেন, তখন বিরাট কিন্তু তার মতো অ্যাপ্রোচেই গেছেন। বিরাট কিন্তু অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলেন নাই, অ্যাগ্রেসিভ ক্রিকেটটা খেলছেন শ্রেয়াস আইয়ার। সো শ্রেয়াস আইয়ার এবং শুভমান গিল মিলে বিরাট কোহলিকে সেঞ্চুরি করতে সহযোগিতা করেছেন, তাই না? বিরাট এখন তার ক্যারিয়ারের পিকে নাই, কেন উইলিয়ামসন তার ক্যারিয়ারের পিকে নাই।
স্টিভেন স্মিথ ক্যারিয়ারের পিকে নাই। নিউজিল্যান্ড টিমে কেন উইলিয়ামসের রান করা লাগে? রান করতেছেন রাচিন রবীন্দ্র, রান করতেছেন ডেভন কনওয়ে, রান করতেছেন টম লেথাম। অস্ট্রেলিয়া টিমে স্টিভেন স্মিথের রান করা লাগে? লাগে না। তারা ক্যারিয়ারের পিকে নাই। সো তাদেরকে যখন টিমে আপনি রাখতেছেন, তাদেরকে ব্যাকআপ দেওয়ার মতো প্লেয়ারও কিন্তু তৈরি হয় না, যেটা সবচেয়ে দুঃখজনক ব্যাপার। আপনি মুশফিক রিয়াদকে নিয়ে প্রশ্ন তুলছেন, কিন্তু তাদেরকে ব্যাকআপ দেওয়ার মতো, মানে বিরাট কোহলি যে স্লো খেলতেছে, বিরাট কোহলিকে ব্যাকআপ দিচ্ছে শুভমান গিল আর শ্রেয়াস আয়ার। আপনি শুভমান আর শ্রেয়াস আয়ার তৈরি করতে পারছেন? আপনি তৈরি করতে পারেন নাই। আপনি অস্ট্রেলিয়া টিমে যদি চিন্তা করেন, স্মিথ খেলতেই পারতেছে না, স্মিথকে ব্যাকআপ দিচ্ছেন ধরেন জশ ইংলিশ। আপনি জশ ইংলিশ তৈরি করতে পারছেন? পারেন নাই। ইংল্যান্ড টিমে রুট খেলতে পারতেছে না, খেলতেছে ডাকেট। আপনি ডাকেটের মতো প্লেয়ার তৈরি করতে পারছেন? পারেন নাই। কেন পারেন নাই? দুইটা কারণ। এক নম্বর কারণ হচ্ছে, মুশফিক ভাই, রিয়াদ ভাই, সাকিব ভাই, তামিম ভাইদের যখন পিক টাইম ছিল, তখন তারা সাউথ আফ্রিকা, ইন্ডিয়ার সঙ্গেও যেমন সিরিজ খেলতেন, তারা জিম্বাবুয়ে, আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ খেলতেন। ইন্ডিয়া টিমে খেয়াল করে দেখবেন, যখন জিম্বাবুয়ে কিংবা আয়ারল্যান্ড কিংবা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ হয়, তখন বিরাট রোহিতরা খেলেন না। তখন কি করেন? শুভমান বা জয়সওয়ালদেরকে প্রিপেয়ার করেন। আর রিয়াদ ভাই, মুশফিক ভাইরা যে কাজটা করছেন, তাদের যখন পিক, ওই সময় তারা জিম্বাবুয়ের সঙ্গে সিরিজে খেলছেন। কেন খেলছেন? এভারেস্টে বাড়ানোর জন্য। জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ খেললে এভারেস্টে বাড়ে, এটা তারা করছেন। ওই সময়টা যদি তারা এটা করতেন যে ঠিক আছে, লিটন, সৌম্য, সাব্বির, মোসাদ্দেক, নাসির, এই প্লেয়ারদেরকে তখন মেইন রোল দিব, লেটস সি নাসিরকে ক্যাপ্টেন দিয়ে জিম্বাবুয়ের সঙ্গে আমরা সিরিজ খেলবো, তাইলে নাসিরে যে মাঠের বাইরে বিভিন্ন কারণের জন্য নাসির যে হারায় গেছেন, নাসির হারাইতেন না, যখন তার মধ্যে এই ফিল্ডটা থাকতো যে আমি বাংলাদেশ টিমের ক্যাপ্টেন হয়েছি একবার। ইন্ডিয়া টিমে কিভাবে হারায় নাই? যখন রোহিত শর্মা, বিরাট কোহলিরা জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ আছে, খেলতেছেন না, সূর্য কুমারের ক্যাপ্টেন দিতেছেন, হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন দিতেছেন, ওদের মধ্যে ফিল্ডটা আছে, আই হ্যাভ লেড ইন্ডিয়ান টিম। আমরা কিন্তু আমাদের পিক টাইমে আমাদের সিনিয়র প্লেয়ার এই কাজটা করেন না। এই কথাটাই আজকে আমি যেটা বলতেছি না, এই কথাটাই সাকিব ভাই বলছিলেন 2023 সালে। আপনারা সাকিব ভাইরে গালিগালাজ করছেন, আপনারা তখন সাকিব ভাইরে গালিগালাজ করছেন। সাকিব ভাই কথাটা বলছিলেন কিন্তু, যে আমাদের সিনিয়র প্লেয়াররা জিম্বাবুয়ে, আয়ারল্যান্ডের সঙ্গেও খেলছে, ওই টাইমে জুনিয়র প্লেয়ারদেরকে প্রমোট করা হয় নাই। তখন সাকিব ভাই, এখন তো গরিবের পথে তো বাসি হইলেও তো ফলছে, ব্যাপারটা ফলছে না। এখন এটা যেমন একটা বিষয়, দ্বিতীয়ত একটা বিষয়, আমাদের জুনিয়র ক্রিকেটাররা নিজেদেরকে আপগ্রেডও করে নাই। আমি একটা সিম্পল এক্সাম্পল দেই। আয়ারল্যান্ডের সঙ্গে একটা টেস্ট খেলার জন্য সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, লিটন কুমার দাসকে আইপিএল খেলতে দেওয়া হয় নাই। ভাই, ওই টাইমটা আয়ারল্যান্ডের সঙ্গে টেস্টটাতে যদি আপনি ধরেন দীপু, মাহিদুল অঙ্কন বা এই প্লেয়ার গুলাকে খেলাইতেন, ওরা অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ আয়ারল্যান্ডের সঙ্গে বেটার পারফর্ম করতো, ওরা একটা কনফিডেন্স পাইতো ব্যাকআপ প্লেয়ার হিসাবে থাকার জন্য। তখন আয়ারল্যান্ডের সঙ্গে টেস্ট খেলার সাকিব ভাইয়ের দরকার নাই, আয়ারল্যান্ডের সঙ্গে টেস্ট খেলার লিটন দাসের দরকার নাই, আয়ারল্যান্ডের সঙ্গে জেতার জন্য তাসকিনের বোলিং লাগবে না আপনার। আপনি কি করছেন? তাদের খেলাইছেন, আইপিএল যেতে দেন নাই। তো এইভাবেই কিন্তু আপনি নতুন প্লেয়ার উঠতে দেন নাই। তো ফ্যাক্টর জায়গাটা এটা। আপনি যখন বললেন যে মানে মুশফিক ভাই, রিয়াদ ভাইয়ের অবসর নেওয়া উচিত, অবশ্যই অবসর নেওয়া উচিত, কিন্তু এই সঙ্গে এটাও ভাবা উচিত যে মুশফিক রিয়াদকে কাভার আপ করার জন্য আপনি কি শুভমান গিল, শ্রেয়াস আয়ার তৈরি করতে পারছেন? আপনি তো শুভমান গিল, শ্রেয়াস আয়ার তৈরি করতে পারেন নাই। এই যে পারেন নাই, এটা উনাদের যেমন ব্যর্থতা। উনারা তো ধরেন, সাপোজ আপনি যদি আমারে মনে করেন, আপনি বলেন যে সামি ভাই, আপনার কাছ থেকে আমি মাসে 50টা কন্টেন্ট নিব, আর মাসে 50টা কন্টেন্টের জন্য আপনি আমার পে করবেন, আমি তো করতেই চাইবো, কিন্তু ইটস ইউর ডিউটি যে আপনি কোয়ালিটিটা এনশিওর করবেন। 50টা কন্টেন্ট করলে না কোয়ালিটি ফল করবে। ইটস ইউর ডিউটি যে আপনি আমার 50টা না, আপনি আমার কাছ থেকে 20টা কন্টেন্ট নিবেন, তাই না? তো মুশফিক ভাই তো চাইবে জিম্বাবুয়ের সঙ্গে খেললে ওনার অ্যাভারেজ বাড়ে, আয়ারল্যান্ডের সঙ্গে খেললে ওনার অ্যাভারেজ বাড়বে, উনি তো চাইবেনই। তো এটা ক্রিকেট বোর্ডের দায়িত্ব ছিল যে ঠিক আছে, জিম্বাবুয়ের সঙ্গে খেলা হইলে পরে আমি সাকিব আল হাসানরে খেলাবো না, মুশফিকুর রহিমরে খেলাবো না, আমি নাসিররে ক্যাপ্টেন দিব, আমি সাব্বিররে ভাইস ক্যাপ্টেন দিব, আমি ওদের তৈরি করব। আজকে এই যে কথা হয় না যে নাসির মানে তিনি ডিসিপ্লিন রাখতে পারেন নাই, যে কারণে সরে গেছেন, সাব্বির ডিসিপ্লিন রাখতে পারেন নাই, তাদেরকে ডিসিপ্লিনে রাখার জন্য আপনি কি করছেন? আপনি যদি ওই জিম্বাবুয়ে বা আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজে নাসিররে ক্যাপ্টেন বানাই দিতেন, তার মধ্যে রেসপন্সিবিলিটি থাকতো, সাব্বিরের ভাইস ক্যাপ্টেন বানাইতেন, তার মধ্যে রেসপন্সিবিলিটি থাকতো যে ভাই আমি তো বাংলাদেশ টিমের ক্যাপ্টেন হয়েছি, তাহলে আমার এই মাঠের বাইরে এই সমস্ত কার্যক্রমে জড়ানো যাবে না। ফ্যাক্ট তো সেটাই হইতো, আপনি তো সেই কাজটা করেন নাই। তা আপনি ওই ওনাদের দিয়ে খেলাইছেন। আর একটা সিম্পল কথা বলি, সেটা হচ্ছে মাশরাফি ভাই যেদিন থেকে ন্যাশনাল টিমের বোলিং সার্কিট থেকে সরে গেছেন, তারপর থেকে বাংলাদেশের পেস বোলিং ডেভেলপমেন্টটা হয়েছে। তো কথা বললাম, কিন্তু সত্য কথা, মাশরাফি ভাই যতদিন ছিলেন ততদিন পর্যন্ত নতুন বোলারে উঠতে দেন নাই, এটা দেশের ক্রিকেটে প্রচলিত কথা। মাশরাফি ভাই যতদিন পর্যন্ত ছিলেন, হ্যাঁ, মাশরাফি ভাইয়ের কন্ট্রিবিউশন নিয়ে তো কোনো কথা নাই, কিন্তু আপনি কি বলতে পারবেন 2019 ওয়ার্ল্ড কাপটা মাশরাফি ভাই যে খেলছেন, ওই 19 ওয়ার্ল্ড কাপটায় উনার মানে ওই জায়গাটায় উনার খেলাটা ঠিক ছিল? ব্যাপারটা তো সেরকম না। উনাদের জন্য
যেদিন থেকে মাশরাফি ভাই এই সার্কিট থেকে গেছেন, এখন আমরা বলতেছি আমাদের পেস বোলিং এর ডেভেলপমেন্ট। ওই সময় এই খালেদ আহমেদরা ছিল, ওই সময় তাসকিনরা ছিল, কিন্তু নিজেদেরকে ইমপ্রুভ করতে পারেনি, কারণ তারা ম্যাচ পাইতো না। ফ্যাক্টটা ওইটাই। ঠিক তেমনি ভাবে এই যে মিডল অর্ডারে ধরেন যে দুইজন আছে, এই দুইজন তারাই তো ওই যে খেলে গেছেন, এই কারণে ওই জায়গা থেকে আমরা নতুন প্লেয়ারকে আমরা আপগ্রেড করতে পারি নাই। সো এগুলো আসলে অনেক তেতো কথা, বললে পরে খারাপ শোনা যাবে। আমাদের যেটা হয় যে আমাদের দেশে পার্টিকুলার প্লেয়ারদের ফ্যান বেস থাকে, আমরা বাংলাদেশ নিয়ে চিন্তা করি না, আমরা চিন্তা করি সাকিবের ফ্যান বেস। আমি শুধু সাকিবই পারে আর কেউ পারে না, যে তামিমরে পছন্দ করে সেভাবে শুধু তামিমই পারে আর কেউ পারে না, যে মুশফিকরে পছন্দ করে সেভাবে শুধু মুশফিকই পারে আর কেউ পারে না, বাকি সব বাদ। যে সৌম্যরে পছন্দ করে সেভাবে সৌম্য থাকলেই একাই 200 করতো, হ্যাঁ, আর কেউ কিছু পারে না। বাট ফ্যাক্ট এটা না, দিন শেষে আপনাকে চিন্তা করতে হবে আমরা বাংলাদেশ, আমরা যদি জিততে হয় আমাদের কোলাবোরেটিভ এফোর্টেই জিততে হবে। মানে কোনো সাকিবিয়ান না, তামিমিয়ান না, মুশফিকিয়ান না, কোনো সৌম্যান না, বাংলাদেশ মানে বাংলাদেশ, যেটা আমরা আসলে সত্যিকারের অর্থে মানে ওই ক্যারেক্টারটা এস্টাবলিশ করতে পারি না। আমি দেখবেন ওই দিন বিরাট কোহলি যখন সেঞ্চুরি করতেছে, তার আগ দিয়ে রোহিত শর্মা ডাগ আউট থেকে মানে কিরকম অঙ্গভঙ্গি করতেছে, বিরাট কোহলি আবার রোহিত শর্মার সাথে সে মজা করতেছে। সেঞ্চুরি করার পর রোহিত শর্মাকে আবার বললো যে বিরাট আর রোহিতের গ্যাঞ্জাম নিয়ে আমরা বহুত কাহিনী শুনছি না, ম্যাচের মধ্যে ইম্প্যাক্ট পড়ে, ইন্ডিয়ার হয়ে যখন খালি ইম্প্যাক্ট পড়ে, বিরাট কোহলি রোহিত শর্মা নাকি একজনের মুখও দেখতো না, এরকমও নাকি ছিল। যখন ইন্ডিয়া টি-20 ওয়ার্ল্ড কাপ জিতলো, দুজনের ইমোশনাল মোমেন্টটা দেখছেন, একসাথে জড়ায় ধরে কি ভাই, এই ইমোশনাল মোমেন্টটা তো 23 বিশ্বকাপে সাকিব তামিম দেখতে চেয়েছিলাম, আপনারা তো প্রফেশনালি হ্যান্ডেল করতে পারেন নাই। সো যখন দেশের চাইতে ব্যক্তিগত ইগো বড় হয়ে যায়, তখন ওই দেশের কোনো কিছুই থাকে না। যখন দেশের উপরে চিন্তা করা হয় যে আমি বড়, আমি তামিম আমি বড়, আমি সাকিব আমি বড়, আমি মুশফিক আমি বড়, তখন ওই দেশের কিচ্ছু হবে না। যখন দেশের চাইতে ব্যক্তি বড় হয়ে যাবে, দেশের চাইতে কখনো ব্যক্তি বড় হয় না। আমাদের বাংলাদেশের দেশপ্রেমের অভাব আছে, প্রত্যেকের দেশপ্রেমের অভাব আছে। আমরা দেশের চাইতে আমরা আমাদের ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারকে অনেক বড় মনে করি, যে জায়গাটা আমাদের সবচেয়ে বড় প্রবলেমের জায়গা। আজকে আমি একটা সিম্পল কথা বলি, ধরেন কালকে মুশফিক ভাইকে আপনি বাদ দিতে চাইবেন, ধরেন মুশফিক ভাইকে আপনি বাদ দিতে চাইবেন, কোচ আর ক্যাপ্টেন ভয়ে থাকে কে গিয়ে বলবে, কোচ আর ক্যাপ্টেন ভয়ে থাকে যে মুশফিক ভাইরে কে গিয়ে বলবে যে ভাই কালকের ম্যাচটা আপনি একটু বইসেন না, মানে খেলেন না, এটা ভয়ে থাকে। এটা ক্রিকেট পাড়ার ভেতরের খবর বললাম আমি আপনারা। সো এইটা ওভার দ্য ইয়ার্স হয়ে আসছে। জাস্ট ওই তো বললাম যে সামনে মানে ওনারা তো 2015-16 সালে ধরেন ইন্ডিয়ার সাথে সাউথ আফ্রিকার সঙ্গে ওনারা ডমিনেট করে জিতছে। তো ওনারা যখন জিতছে, সামনে যখন জিম্বাবুয়ে আসতেছে, উচিত কি ওনারা জিম্বাবুয়ের সাথে সিরিজটা রেস্ট নিবে, ইন্ডিয়া যেরকমটা করে। লেটস তখন ধরেন আপনি সাব্বির নাসিরে দিয়ে আপনি খেলাবেন, সৌম্যরে দিয়ে খেলাবেন, তাই না? ওই যে ওনাদের যে তখনকার বোর্ড বলবে যে তুমি এই সিরিজটা বসো, ওইটা বলতেই তো ভয় পাইতো। দেখেন সাকিব আল হাসান, আমরা কথা বলতাম কি সাকিব আল হাসানের দেশপ্রেম নাই, তিনি ছোট সিরিজ হলে খেলেন না, এটা আমরা বলতাম না। কথা তো ওইটাই হইতো যে জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ হলে সাকিব আল হাসান ছুটি নিতেন, আমরা কি বলতাম সাকিব ভাই গেছেন ফিতা কাটতে, সাকিব আল হাসান গেছে ইয়েতে আমেরিকাতে শ্বশুর বাড়িতে গেছে, কত কিছু বলতাম। বাট এইটারে তো আমরা সুযোগ হিসেবে নেই নাই। ওই যে জিম্বাবুয়ের সঙ্গে সিরিজে সাকিব আল হাসান যদি না খেলতে চান, তার মানে আপনি আরেকটা অলরাউন্ডারকে টেস্ট করার সুযোগ পাইতেছেন। আপনি আজকে দেখেন তো অলরাউন্ডার আছে বাংলাদেশে ইন্ডিয়া টিমে, আকসার প্যাটেল, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, তিনটা অলরাউন্ডার 6টা সার্ভিস দেয় ব্যাটিং বোলিং মিলে। নিউজিল্যান্ড টিমে ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার আর হচ্ছে এই আরেকজন যিনি গ্লেন ফিলিপস, রচিন রবীন্দ্র, 4টা অলরাউন্ডার 8টা সার্ভিস দেয়। বাংলাদেশ টিমে অলরাউন্ডার কই? বাংলাদেশ টিমে অলরাউন্ডার আছে? বাংলাদেশ টিমে তো বোলিং কোটাই পূর্ণ হয় না, অলরাউন্ডার আছে। তাইলে ওই যে সময়টায় সাকিব আল হাসান ছুটি চাইতেন যে ভাই আমার ছুটি দেন, ওই টাইমটা আমরা সাকিব আল হাসানের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলছি। তো ওই টাইমটা যদি আমরা সাকিব আল হাসানকে ছুটি দিতাম, আর একটা অলরাউন্ডার এখন আমরা তৈরি করতে পারতাম। ওটা তৈরি করছি আমরা? তৈরি তো করি নাই। এখন তো বাংলাদেশে হারিকেন দিয়ে খুঁজে আপনি অলরাউন্ডার পান না, পাচ্ছেন তো না। এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে একমাত্র বাংলাদেশ টিম যেখানে কোনো অলরাউন্ডার নাই, মানে কি অবাক করা বিষয়। আপনি চিন্তা করে দেখেন, একটা ওয়ানডে ক্রিকেট খেলতে আসছে একটা টিম, এই টিমে কোনো অলরাউন্ডার নাই। মেহেদী মিরাজ আপনি অলরাউন্ডার বলবেন? মেহেদী মিরাজ ওই লেভেলের অলরাউন্ডার হন নাই। ইন্ডিয়া টিমে 3টা অলরাউন্ডার, নিউজিল্যান্ড টিমে 3টা অলরাউন্ডার। সাউথ আফ্রিকা টিমে যদি চিন্তা করেন, সাউথ আফ্রিকা টিমে মুল্ডার অলরাউন্ডার, মার্কো ইয়ান্সের অলরাউন্ডার, মার্করাম অলরাউন্ডার, মানে 6টা সার্ভিস দিচ্ছেন 3জন মিলে। সেখানে বাংলাদেশ টিমে বোলিং কোটাই পূর্ণ হয় না। আপনি তো অলরাউন্ডার তৈরি করতে পারেন নাই, অলরাউন্ডার তো নাই। আপনি যদি এখন চিন্তা করেন ডোমেস্টিক ক্রিকেটে, তাহলে কারে খেলাইলে অলরাউন্ডার হয়তো খুঁজে পাবেন না আপনি। সাইফুদ্দিনের কথা বলবেন, সাইফুদ্দিন 50 ওভারে ক্রিকেট খেলার জন্য 10 ওভার বোলিং করার জন্য ফিট না, ফিজিও তাকে সে সার্টিফিকেট দেয় নাই, বাদ দেন সাইফুদ্দিন। আর একটা খুঁজেন, আছে অলরাউন্ডার আছে বাংলাদেশের ক্রিকেটে? অলরাউন্ডার তো নাই। মানে আপনি তারা খেলাবেন কোত্থেকে? শেখ মেহেদী বোলার ভালো, শেখ মেহেদী ব্যাটিং ভালো না,
তো বাংলাদেশ ক্রিকেটে অলরাউন্ডারই নাই, তো এই অলরাউন্ডার আপনি তৈরি করতে পারতেন না? নাসিররে আপনি নষ্ট করছেন না, মোসাদ্দেকরে আপনি নষ্ট করছেন না, এই প্লেয়ার গুলো নষ্ট হয়েছে কেমনে? সাব্বির আপনি অলরাউন্ডার বানাইতে পারতেন না? এই প্লেয়ার গুলো নষ্ট হয়েছে কেমনে? ডিসিপ্লিনের কারণে নষ্ট হয়েছে। আপনি ডিসিপ্লিনটা ধরে রাখতে পারেন নাই কেন? ব্যর্থতা তো আপনার। সো ফ্যাক্ট এই জায়গাটা আপনার শেষের কোশ্চেনে মানে অনেক ব্যাপারে কথা বলার আছে ভাই, মানে কথা বললে পর অনেক কিছু বলতে তো কষ্ট লাগে, বাট আমার কাছে মনে হয় যে মানে বললাম আর কি।